আজ আপনাদের সামনে এমন এক মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যা এক কথায় একটা মাস্টারপিস। কারণ পুরো গল্পটা শোনার সময় আপনি চাইলেও এক সেকেন্ড টেনে দেখতে পারবেন না। সম্পূর্ণ গল্পটাই রহস্যময় আর প্রতিটি চরিত্রই এখানে মিস্টেরিয়াস। কাকে রেখে কাকে সন্দেহ করবেন তা আপনি নিজেই ঠিক করতে পারবেন না। আর একটা গ্রামের মেয়ে কেন গ্রামের সব পুরুষের সাথে রঙ্গ খেলায় মেতে উঠেছে তাও জানাবো। সেই সাথে প্রতি মঙ্গলবার রাতেই কেন খুন হচ্ছে, কে গ্রামের দেওয়ালে গোপন কথাগুলো লিখে রেখে যাচ্ছে। যদি এই গল্পটি আগে শুনে না থাকেন তাহলে অর্ধেক দেখা মাত্রই আপনার চোখে সন্দেহভাজন ব্যক্তিটির নাম কমেন্টস করে বলে রাখবেন আর শেষ পর্যন্ত মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক হাই সাসপেন্সওয়ালা মুভি মঙ্গলবারাম, যার অর্থ মঙ্গলবার। কাহিনীটাও মঙ্গলবার রাতকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। তো আমি মুভি ম্যান, আর চলুন আমার সাথে এক শ্বাসরুদ্ধকর সাসপেন্সের দুনিয়ায় ঘুরে আসা যাক। 1986 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে মুভিটি শুরু হয়। একটি ছোট ছেলে আর একটি ছোট মেয়েকে একসাথে পেয়ারা চুরি করতে দেখা যায়। তাদের নাম শৈলজা আর রবি। তারা দুজন খুবই ভালো বন্ধু। তারা যখন পেয়ারাগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তখনই কুয়োর পাশ থেকে যাওয়ার সময় একটা কুকুরছানার আওয়াজ শুনতে পায়। তারপর তারা দুজনে মিলে সেই কুকুরছানাটাকে উদ্ধার করে আর শৈলজা সেই কুকুরটাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে সে দেখে তার বাবা এসেছে। কুকুরছানা দেখে যেন তার বাবা রাগ না করে সেই জন্য সে কুকুরছানাটাকে একটা ভাঙা হাড়ির মধ্যে লুকিয়ে রেখে আসে। আসলে শৈলজার মা মারা যাওয়ার পর থেকে শৈলজাকে তার নানা বাড়িতে রেখে তার বাবা এখন অন্য একটা মেয়েকে বিয়ে করে আলাদা থাকে। শৈলজার বাবা মাঝে মাঝে তাকে দেখতে আসে। শৈলজার মা মারা যাওয়ার আগে শৈলজার নামে বেশ কিছু সম্পত্তি রেখে যায়। মূলত সেই জমির লোভেই শৈলজার বাবা প্রায় তার নানি বাড়িতে আসে। শৈলজার বাবা তার নানিকে জানায় যদি সেই সম্পত্তি তার বাবার নামে লিখে দেওয়া না হয় তাহলে সে কখনোই শৈলজাকে ফিরিয়ে নিয়ে যাবে না। এটা শুনে শৈলজা খুবই কষ্ট পায়, কারণ সে তার বাবাকে খুবই ভালোবাসতো এবং সে সবসময় চাইতো তার বাবার সাথেই থাকতে। শৈলজার নানি শৈলজার বাবার প্রস্তাবে রাজি না হয় তার বাবা তাকে না নিয়েই চলে যায়। শৈলজা এটা মেনে নিতে পারেনি, সে খুবই কষ্ট পায় আর তাই মন্দিরে গিয়ে দেবীমার সামনে বসে কাঁদতে থাকে। তখনই সেখানে রবি চলে আসে আর সে রবিকে সবকিছু খুলে বলে। রবি ছিল তার সব থেকে কাছের বন্ধু। সবকিছু শোনার পরে রবি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা আর আমার বাবা দুইজনে একই রকম, তারা কেউই আমাদের ভালোবাসে না। ঠিক তখনই পেছন থেকে রবির বাবা তার শার্টের কলার ধরে টেনে তোলে আর রবিকে পেটাতে পেটাতে মন্দির থেকে বের করে দেয়। আর এদিকে দেখা যায় শৈলজার বাবা রাগ করে বের হয়ে যাওয়ার পরে শৈলজার নানি তার বাবাকে ফোন দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফোনটি শৈলজার সৎমা ধরে। শৈলজার নানি বলে, আমার তো অনেক বয়স হয়েছে, আমি যখন তখন মারা যেতে পারি বা যে কোনো বিপদ হতে পারে, আমি একা ওকে কিভাবে দেখে রাখবো, তোমরা ওকে নিয়ে যাও। শৈলজার সৎমা রাজি তো হয় না, বরং শৈলজার বাবাকেও যেতে একদমই নিষেধ করে দেয়। তারপর একটি দৃশ্য দেখা যায় কিভাবে যেন রবিদের পুরো বাড়িতে আগুন ধরে গেছে আর তখন ভেতরেই ছিল রবি আর রবির বাবা। আশেপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও ছনের ঘর হয় পুরো বাড়িটাই খুব দ্রুত পুড়ে যায় আর সবকিছু পুড়ে একদম ছাই হয়ে যায়, যে কারণে ভেতরে রবি আর রবির বাবার লাশটাও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এটা দেখে শৈলজা আরো মানসিকভাবে আঘাত পায়, কারণ তার একমাত্র বন্ধুই ছিল এই রবি। এর প্রায় 10 বছর পরের একটা ঘটনা। চারিদিকে গা ছমছমে নিস্তব্ধতা। একটা কুকুর ভয় পেয়ে দৌড়ে আসছে আর তার পেছনে অদ্ভুত এক দেবীরূপী নারীকে দেখা যায়, যার মাথায়ও হাতে ছিল আগুনের কুণ্ডলী। সুন্দরী হলেও এমন সাজে কোনো মেয়েকে মাঝরাতে দৌড়াতে দেখলে আপনিও ভয় পাবেন। কি পাবেন না? সেখানে এটা তো একটা নিরীহ কুকুর। পরের দিন সকালে একজন বয়স্ক লোক সামনের দিকে তাকিয়ে খুব মনোযোগ সহকারে কি যেন একটা পড়ছে। তার পাশ দিয়ে আরেকজন লোক যাওয়ার সময় তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে, তুমি কি দেখছো এত মনোযোগ দিয়ে? এটা বলতে বলতে সেও যেন সামনের দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। আর দেখতে দেখতেই গ্রামের মানুষ একে একে এসে সেইখানে ভিড় করতে শুরু করে। ঠিক তখনই বাইক চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিল কাশি আর পুলি। এদের মধ্যে পুলি ছিল অন্ধ আর তারা দুজন খুব ভালো বন্ধু হওয়ায় সবসময় দুজনে একসাথেই থাকতো। তারা দূর থেকে লক্ষ্য করে গ্রামের সবাই কিছু একটা যেন দেখছে। খুব স্বাভাবিক বিষয়, তাই না? আপনিও যদি দূর থেকে এমন কিছু দেখেন যেখানে অনেক মানুষ কিছু একটা অবাক হয়ে দেখছে, হয়তো আপনার ভেতরেও ওই জিনিসটা দেখার কৌতূহল জেগে উঠবে। আর ঠিক তেমনই কাশিও এসে সবার মতো সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। কি এবার তো নিশ্চয়ই আপনার মন চাচ্ছে জানতে আসলে সবাই কি দেখছে। মূলত তারা সবাই একটা দেয়ালের দিকে তাকিয়েছিল, যেই দেয়ালে লেখা ছিল ড্যানিয়েলের বউয়ের সাথে একজনের অবৈধ সম্পর্ক আছে। কিছুক্ষণ পরে সেখানে সাইকেল চালিয়ে ড্যানিয়েলও চলে আসে, কিন্তু ড্যানিয়েল পড়াশোনা জানতো না, তাই সে কাশিকে বলে দেয়ালে কি লেখা আছে যে সবাই এরকম হা করে দেখছে। কাশি ড্যানিয়েলকে পুরো লেখাটা পড়ে শোনায় আর এটা শুনে ড্যানিয়েল
ড্যানিয়েল রাগ হয়ে নিজের বাড়ির দিকে দৌড় মারে। এরপরে আমরা সেই কুয়াটা দেখতে পাই। মনে আছে গল্পের শুরুতে রবি আর শৈলজা যেখান থেকে একটা কুকুরছানাকে উদ্ধার করেছিল? হ্যাঁ, সেই কুয়াটার কথাই বলছি। কুয়াটার উপরে অনেকগুলো প্রজাপতি গোল হয়ে উঠতে দেখা যায়। গ্রামের একটা লোক তার পাশেই খেতে কাজ করছিল। সে বিষয়টায় অবাক হয়ে সামনের দিকে এগিয়ে আসতেই দেখে কুয়ার পাশে দুটো লাশ পড়ে আছে। একটি লাশ ড্যানিয়েলের বউয়ের, আর অন্যটি সেই লোকের যার সাথে ড্যানিয়েলের বউয়ের অবৈধ সম্পর্ক ছিল। লোকটি দ্রুত গ্রামের সবাইকে সেখানে ডেকে নিয়ে আসে। সবাই ভাবে তারা হয়তো লোকলজ্জার ভয়ে করেছে, কিন্তু তখন প্রশ্ন আসে, তাহলে গ্রামের দেওয়ালে এই লেখাগুলো লিখলো কে? এরপর এখানে এসে উপস্থিত হয় ইন্সপেক্টর মায়া এবং তার সাথে ভাসু নামের একজন ফটোগ্রাফার। ভাসু লাশগুলো ছবি তুলতে থাকে, কিন্তু তার চোখে মুখে যেন এক রাজ্যের ভয়। এরপর মায়া ড্যানিয়েলকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং লাশগুলোকে পোস্টমর্টম করতে পাঠাতে চায়, কিন্তু তখনই পুরো গ্রামের লোকরা বাধা দেয়। কাশি সামনে এগিয়ে এসে বলে, আমাদের গ্রামে এগুলো করা হয় না, এর জন্য আপনাকে অবশ্যই আমাদের জমিদারের সাথে কথা বলতে হবে। আর তখন আমরা জমিদার প্রকাশকে দেখতে পাই। সে তার বাবার ছবিতে খুব শ্রদ্ধা ভরে প্রণাম করে আর তারপরে জুতা পেটা শুরু করে, কারণ তার বাবা তার জন্য শুধুমাত্র এই একটি মহল বাদে আর তেমন কিছুই রেখে যায়নি। তার মানে এখন সে শুধুমাত্র নামেই জমিদার। তো যাই হোক, তখন সেখানে প্রকাশের স্ত্রী শান্তি পূজার থালা হাতে নিয়ে প্রকাশকে প্রসাদ দেওয়ার জন্য আসে। প্রকাশ থালাতেই থুতু ফেলে। মূলত প্রকাশ ভগবানে বিশ্বাস করে না। বাড়ি থেকে বের হয়ে প্রকাশ সেই কুয়ার কাছে চলে আসে আর ইন্সপেক্টর মায়াকে বলে, এরা ভুল করেছিল, তাই লজ্জায় আত্মহত্যা করেছে, কিন্তু এদের পোস্টমর্টম করার অনুমতি আমি কখনোই দেব না, কারণ আমাদের গ্রামে এইসব হয় না। পরবর্তী সিনে দেখা যায় ড্যানিয়েলের স্ত্রী খ্রিস্টান হয়, তাকে ধর্মীয় নিয়ম অনুসারেই দাফন করা হচ্ছে, আর অন্যদিকে মুখোশ পরা একজন লোক কাকে যেন চিতায় পোড়াচ্ছে। কি সব গোলমেলে লাগছে? আসলে এই মুভিটা অনেক বেশি সাসপেন্সে ভরা। শেষ পর্যন্ত না দেখলে আপনি আন্দাজি করতে পারবেন না আসলে এখানে কি হচ্ছে। তখন আমরা কাশিকে দেখতে পাই, সে গ্রামের একটা দোকানের সাথে ফ্লার্টিং করছে। সে যখন দোকানের সাথে ফ্লার্টিং করছিল, ঠিক তখনই তার পাশ থেকে গ্রামের একজন ডাক্তার হেঁটে যায়। কাশি ডাক্তারকে দেখে নমস্কার করে, আরো জোরে জোরে তার প্রশংসা করতে শুরু করে। আসলে তিনি প্রশংসা পাওয়ারই যোগ্য, কারণ তিনি গ্রামের সবাইকেই ফ্রি চিকিৎসা দিত। এমনকি কারো কাছে যদি ওষুধ কেনার টাকা না থাকতো, তাহলে সে নিজের টাকা দিয়েই তাদেরকে ওষুধও কিনে দিত। এর পরের দৃশ্যে আমরা কবির নামের একটা ছেলেকে একটা মেয়ের সাথে খুবই ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। চরম উত্তেজনায় সীমা লঙ্ঘন করার ঠিক আগ মুহূর্তেই সেখানে মেয়েটির ভাই গুরু চলে আসে, আর হাতে নাতে ধরা পড়ার আগেই কবির সেখান থেকে সরে যায়। এই কবির আসলে ফটোগ্রাফার ভাসুর বন্ধু, আর গ্রামের একমাত্র ফটোগ্রাফার হওয়ায় সব জায়গাতেই ফটোগ্রাফির সুযোগ পেত ভাসু। তেমনি একটি বিয়ের অনুষ্ঠানে যখন ফটোগ্রাফি করছিল ভাসু, তার পাশেই একটি টেবিলে বসে গুরু আর তার বন্ধুরা ওই মেয়েটির আত্মহত্যা করা নিয়ে কথা বলছিল। আসলে যে ছেলেটি আত্মহত্যা করেছিল সে ছিল গুরুর বন্ধু, আর কথায় কথায় গুরু তার বন্ধুদেরকে বলতে থাকে, ভাসু ছবি তোলার সময় অমন ভাবে ভয় পাচ্ছিল কেন? তাহলে কি ভাসুই এই কাজটা করেছে? তাদের এই কথোপকথন পাশ থেকে আবার কবির শুনে ফেলে, আর সাথে সাথে গিয়ে সে ভাসুকে বলে দেয়। ভাসু এটা শুনেই রেগে গিয়ে গুরুর সাথে মারামারি শুরু করে দেয়, আর এভাবেই হাতাহাতি থেকে গ্যাঞ্জাম পুরো গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ সেখানে জমিদারের বউ এসে উপস্থিত হয়, আর দূর থেকে জমিদারের গাড়ি আসছে দেখে সাথে সাথেই সবাই এমন ভাবে সবকিছু ঠিকঠাক করে ফেলে যেন এখানে কিছুই হয়নি। জমিদার ব্যস্ত থাকার কারণে তার স্ত্রী এসেই মেয়েটাকে আশীর্বাদ করে দিয়ে যায়। জমিদারের বউ চলে যাওয়ার সাথে সাথে সেখানে আবার মারামারি শুরু হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় একজন পূজারী জমিদারের কাছে গ্রামে বড় একটা পূজার আয়োজন করার জন্য সাহায্য চাইতে আসে, কিন্তু জমিদার তাকে অপমান করে তাড়িয়ে দেয়। কারণ তো আপনারা আগেই জানেন, জমিদার ভগবানে বিশ্বাস করে না। এই বিষয়টি জমিদারের বউ দূর থেকে দেখে, তাই পুরোহিতকে আলাদা ডেকে নিয়ে সে অনেকগুলো টাকা অনুদান হিসেবে দেয়। আসলে জমিদারের বউ ছিল খুবই ধর্মভীরু একজন নারী। সে সবসময় পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতো, আর এই স্বভাবগুলোর কারণেই জমিদারের বউ শান্তিকে গ্রামের সবাই দেবী মনে করে। এরপরে হঠাৎ করে এই রাতের দৃশ্য দেখা যায়, মনে আছে? সেখানে শুরুতেই কিন্তু আমরা একজন দেবীরূপী নারীকে মাথায় এবং হাতে আগুনের কুণ্ডল নিয়ে দৌড়তে দেখেছিলাম। এখন হয়তো আপনাদের মনে হতে পারে এই দেবীরূপী নারী হচ্ছে জমিদারের বউ। একটু ধৈর্য ধরুন, প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যাবেন। এবার দেখা যায় গ্রামের মধ্যে আবারও কে যেন দেওয়ালে দুইজনের অবৈধ সম্পর্কের কথা লিখে রেখেছিল। আর পরের দিন সকালে দেখা যায় গ্রামের রাস্তার উপরে থাকা একটা বড় গাছের ডালে দুইজন গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। খবরটি ছড়িয়ে পড়লে সেখানে সমস্ত গ্রামবাসী আর ইন্সপেক্টর মায়া এসে হাজির হয়। মায়া এসে গুরুকে ডেকে বলে, এখন পর্যন্ত যে দুইজন পুরুষ মারা গেছে তারা দুজনেই কিন্তু তোমার বন্ধু ছিল, তাই তুমি একটু সাবধানে থেকো। আর তখন সেখানে জমিদার এসে হাজির হয়। এবার মায়া জমিদারকে বলে, বারবার একইভাবে দেওয়ালে লেখার পর এমন ভাবে মৃত্যু হলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায় না। এবারও যদি আপনি পোস্টমর্টম করার অনুমতি না দেন তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। এটা শোনার পর জমিদার প্রকাশবাবু এবার অনুমতি দিয়ে দেয়। অনুমতি পেয়ে ইন্সপেক্টর মায়া কবর
থেকে ড্যানিয়েলের বউয়ের লাশটা তুলতে গিয়ে দেখে সেখানে কোনো লাশই নেই। মায়া খুব সহজেই বুঝতে পারে খুনি এখান থেকে লাশটা সরিয়ে ফেলেছে যাতে কোনো প্রমাণ খুঁজে না পাওয়া যায়। গ্রামে একটা বড় সভা বসে, সবাই মিলে আলোচনা করে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে এইসব, আর কিভাবে এই মৃত্যুর মিছিল থামানো যায়। তার জন্য সবার প্রথমে খুঁজে বের করতে হবে দেওয়ালে এইসব কে লিখছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় প্রতি রাতে পাহারার ব্যবস্থা করা হবে। আর এখানে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই মুভিটির নাম মঙ্গলবার রাখা হয়েছিল ঠিক এই কারণেই, কারণ প্রত্যেকটি হত্যা প্রতি মঙ্গলবার রাতেই হচ্ছিল। এরপর ঢোল পিটিয়ে গ্রামে প্রচার করা হয় রাতে যেন ঘর থেকে কেউ না বের হয়, আর গ্রামের অলিগলিতে পাহারা দেওয়া শুরু করে গ্রামের লোকজন। রাত হলেই আগুনের কুণ্ডলি হাতে আর মাথায় নিয়ে সেই দেবীরূপী নারীকে দৌড়ে যেতে দেখা যায়। সবাই যখন সেই দেবীরূপী নারীর দিকে লক্ষ্য করছিল এই সুযোগে মুখে কাপড় পেঁচিয়ে কে যেন দেয়ালে কিছু একটা লিখতে এসেছিল। আর ঠিক তখনই গুরু তাকে দেখে ফেলে। লোকটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর ঠিক তখনই ডাক্তার শহর থেকে গ্রামে ফিরছিল। ডাক্তার অনেক ক্লান্ত ছিল। সে যখন কুয়োর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ডাক্তার সেই আওয়াজ ফলো করে সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে সেই মুখে কাপড় বাঁধা লোকটাকে গুরু আর তার দল ধরে ফেলে। মুখের কাপড় সরাতেই তারা দেখতে পায় এটা ভাসুর বন্ধু কবির। আর এদিকে ডাক্তার দেখে কুয়ার পাশে শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। ডাক্তারকে দেখে সে ভয়ঙ্কর একটা চিৎকার দেয়। ডাক্তার প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে খেয়াল করে এ আর কেউ না, সে তার গ্রামেরই মেয়ে শৈলজা। চলুন 1.5 বছর পিছিয়ে যাই। সেই ছোট্ট শৈলজা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনো তার বাবা তাকে মেনে নেয়নি। সে এখন কলেজে পড়ে। সে অনেক সুন্দর হয়, গ্রামের সব ছেলেরাই তার জন্য পাগল, কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না, কারণ শৈলজা তার কলেজের এক প্রফেসরকে পছন্দ করত। সেই প্রফেসরের নাম ছিল প্রভাস। প্রভাসও শৈলজাকে পছন্দ করত। একদিন শৈলজা নিজের হাতে রান্না করে নিয়ে প্রফেসরের বাড়িতে যায়। আর প্রফেসরের কাছে আসার সময় বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় শৈলজা সেখানে আটকে পড়ে। প্রভাস তখন তাকে ভেতরে বসতে বলে। এই রোমান্টিক ওয়েদারে প্রভাস তখন শৈলজাকে একটা রোমান্টিক গল্প পড়ে শোনায়। গল্পটা শুনে শৈলজার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে। বুঝতেই পারছেন বাইরে বৃষ্টি, তার উপর এত সুন্দর রোমান্টিক গল্প। তার থেকে বড় কথা, এরকম একজন হ্যান্ডসাম প্রফেসর সামনে বসা থাকলে শৈলজাকে আর নিজেকে কন্ট্রোল করতে পারে। এদিকে প্রফেসর ধীরে ধীরে বেশ রোমান্টিক হয়ে যাচ্ছিল। সে যখনই শৈলজার বেশি ক্লোজ হতে যাবে ঠিক তখনই শৈলজা দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু কি একটা ভেবে পরক্ষণেই আবার ফিরে আসে আর প্রভাসকে জড়িয়ে ধরে। এভাবেই তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। বেশ কিছু মাস কেটে যায়, আর এর মধ্যে তারা বেশ কয়েকবার ইন্টিমেট হয়। তারপর হঠাৎ কিছুদিন ধরে শৈলজা প্রফেসরকে কলেজে আসতে না দেখে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে সেখানেও তালা দেওয়া। শৈলজা মনে করে প্রভাস হয়তো জরুরি কোনো কাজে তার গ্রামে গেছে, কিছুদিনের মধ্যে আবার ফিরে আসবে, কিন্তু আসলে তার বদলি হয়ে গেছে। তার বেশ কিছুদিন পরেই প্রভাস তার স্ত্রীকে নিয়ে কলেজে ঘুরতে আসে। শৈলজা দূর থেকে তাদেরকে দেখে খুব কষ্ট পায়। সে প্রভাসের কাছে জানতে চায় কেন সে তাকে ধোকা দিল। প্রভাস বলে, তুমি একটা ছোট বই যাকে একবারই পড়া যায়, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। এটা শুনে শৈলজা প্রচন্ড ভেঙে পড়ে আর সে প্রচন্ড কান্না করে। বাড়িতে এসে দেখে তার অসুস্থ নানিও মারা গেছে। শৈলজা একদমই একা হয়ে যায়। শৈলজার নানির মৃত্যুর খবর শুনে তার বাবা সেখানে চলে আসে। গ্রামের সব লোক তার বাবাকে অনুরোধ করে যাতে তারা শৈলজাকে তাদের সাথে নিয়ে যায়, কিন্তু শৈলজার সৎ মা তাতে রাজি হয় না। আর সে সবার সামনে স্পষ্টভাবে জানিয়ে দেয় শৈলজার নামে যে সম্পত্তি আছে সেটা লিখে না দিলে তারা শৈলজাকে তাদের সাথে নিয়ে যাবে না। শৈলজা তার সৎ মায়ের এই কথায় রাগ হয়ে গিয়ে ঘরের ভেতর থেকে দলিল এনে তার বাবার মুখে ছুঁড়ে মারে। শৈলজার বাবা এবার ভীষণ রেগে যায় আর বলে, আমি তোমার বাবা, তোমার সাহস কি করে হয় সবার সামনে আমাকে অপমান করার? শৈলজা বলে, তুমি আমার বাবা নও, বাবা নামের কলঙ্ক। এই সুযোগে শৈলজার সৎ মা জমির দলিলগুলো হাতিয়ে নেয় আর সেখান থেকে সবাই চলে যায়। এদিকে এত কিছু একসাথে ঘটে যাওয়ার কারণে শৈলজা একদমই ভেঙে পড়ে আর সে প্রচন্ড একা হয়ে যায়। কখনো সে একাই কাঁদতে থাকে, আবার কখনো মন খারাপ করে এক জায়গায় চুপ করে বসে থাকে। আর ঠিক এমনই একদিন যখন সে একটা ফাঁকা মাঠে বসেছিল তখন অনেক সুন্দর দেখতে একটা ছেলে তাকে ডাক দেয়। শৈলজা তার দিকে তাকাতেই সেখানে প্রফেসর প্রভাসকে দেখতে পায়। আসলে শৈলজা যে ছেলের দিকেই তাকাচ্ছিল তাদের সবাইকে তার প্রভাস মনে হচ্ছিল। শৈলজা নিজের কন্ট্রোল হারিয়ে সেই ছেলের সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে আর সে চোখের সামনে রং বেরঙের প্রজাপতি উঠতে দেখতে পায়। যখন সে বুঝতে পারে এটা প্রভাস না অন্য কেউ, তখনই নিজের প্রতি এক তীব্র ঘৃণায় সে নিজেকে আঘাত করতে শুরু করে। কিন্তু প্রতিনিয়তই শৈলজা এভাবে একের পর এক ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে। এরপর শৈলজা নিজের খাওয়ার খরচ চালানোর জন্য পড়াশোনা ছেড়ে ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করে। ফ্যাক্টরিতে যাওয়ার সময় গ্রামের রাস্তাঘাটের সবাই এখন শৈলজার দিকে বাজে নজরে তাকাতে থাকে। এমনকি বাসের ভেতরে একদিন একজন লোক তাকে খুবই বাজেভাবে স্পর্শ করছিল। আর তখনও শৈলজার মধ্যে এক তীব্র শিহরণ জেগে ওঠে, তার হাত কাঁপতে থাকে। শৈলজা নিজেও এই নোংরামি থেকে বের হতে চাচ্ছিল, তাই সে নিজেকে কন্ট্রোল করার জন্য তার বাহাতে একটা রাবার পরে থাকতো। যখনই তার এরকম কোনো অনুভূতি হতো সে ওই রাবারটা টেনে নিজের হাতে সজোরে আঘাত করত, যেন ব্যথা
বাধা পেলেও সে নিজেকে কন্ট্রোল করতে পারে। আসলে শৈলজার কি হয়েছে, কেন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কেন সে গ্রামের সব ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, আবার কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে সে ভুল করছে। এই সবকিছুরই একটা রহস্য ছিল, সবটাই জানবো কিছুক্ষণের মধ্যে। একদিন যখন শৈলজা ফ্যাক্টরিতে কাজ করছিল, তখন এই ফ্যাক্টরির মালিক তার বন্ধুদেরকে নিয়ে এসে বলে, আজ আমাকে নয়, আমার বন্ধুকে খুশি করে দাও। কিন্তু শৈলজা সরাসরি না করে দেয়। বিষয়টা মালিকের কাছে খুবই সাধারণ ছিল, কারণ শৈলজার সাথে এর আগেও বহুবার তার শারীরিক সম্পর্ক হয়েছে। এরপর যখনই মালিকের বন্ধু শৈলজাকে স্পর্শ করতে চায়, শৈলজা তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। তখন তার মালিক সামনে এসে বলে, আজ তুমি এরকম করছো কেন, চুপচাপ আমার বন্ধুকে খুশি করে দাও, তা না হলে খুব খারাপ হবে। শৈলজা তার মালিকের এই কথা শুনে কষে এক থাপ্পড় মারে। মালিক রেগে গিয়ে শৈলজাকে মারতে মারতে ফ্যাক্টরি থেকে বের করে দেয়। শৈলজা কাঁদতে কাঁদতে একটি ব্রিজের উপরে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সে সাহস করতে পারে না। তারপর সে একা একা বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু ফ্যাক্টরির ওই ঘটনার পরে শৈলজার শরীরে আবারও শিহরণ জেগে ওঠে। ধীরে ধীরে সে আবারও নিজের কন্ট্রোল হারাতে থাকে। আর তখনই রাস্তায় তার সাথে একটা ছেলের দেখা হয়। সে ছেলেটাকে নিয়ে পাশের জঙ্গলেই শারীরিক সম্পর্কে মেতে ওঠে। তখন দূর থেকে গ্রামবাসী এটা দেখে ফেলে, আর তারা জমিদারকে এটা জানিয়ে দেয়। জমিদার প্রচন্ড রেগে গিয়ে শৈলজাকে ধরে নিয়ে আসতে বলে। শৈলজা তখন নিজের বাড়িতে শাড়ি পরে কোথাও যাবে বলে রেডি হচ্ছিল। গেট খুলতেই জমিদারের লোকজন তাকে ধরে জমিদারের কাছে নিয়ে আসে। জমিদার শৈলজাকে প্রশ্ন করে, তুমি কেন এরকম নোংরা কাজ করে গ্রামের সম্মান ডুবাচ্ছ? সে এর কোনো উত্তর খুঁজে পায় না, আর শুধুই কাঁদতে থাকে। আসলে উত্তর পাবে কি করে, সে তো আসলে একটা ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত। আসলে সে ইচ্ছা করেই এই নোংরামিগুলো করছে না। তখন জমিদার সবাইকে বলে, এই মেয়েকে পাথর মারতে মারতে গ্রাম থেকে বের করে দাও। গ্রামের সবাই মিলে তাকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। পরের দিন শৈলজার লাশ সেই কুয়া থেকে উদ্ধার করা হয়, যেখান থেকে একদিন সে নিজেই একটা প্রাণ বাঁচিয়েছিল। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। আর ঠিক এখান থেকেই সবগুলো রহস্যের জাল খুলতে শুরু করে। মনে আছে গ্রামবাসীরা মুখে কাপড় দেওয়া যে লোকটিকে দেয়ালে লিখতে দেখেছিল? হ্যাঁ, সেই কবিরকে ধরে থানায় নিয়ে আসা হয়। ইন্সপেক্টর মায়া কবিরকে বলে, দ্রুত সবকিছু খুলে বল। কবির ভয়ে ভয়ে বলে, বিশ্বাস করেন আমি কিছুই করিনি, আমি গুরুর বোনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম যদি আমাদের নামটা দেয়ালে লিখে দেই তাহলে সবাই জেনে যাবে, আর আমরা আত্মহত্যা করব সেই ভয়ে আগে থেকেই আমাদেরকে মেনে নেবে। আমি কখনোই কাউকে হত্যা করিনি। আর তখন মায়ার হাতে পোস্টমর্টমের রিপোর্ট চলে আসে, যেটা থেকে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে কবির কাউকেই মারেনি। এদিকে গ্রামবাসী একত্রে বসে আলোচনা করতে থাকে, যেহেতু কবির কাউকে মারেনি, কিন্তু আজও মঙ্গলবার, সুতরাং কেউ না কেউ দেয়ালে লিখবেই। তাই তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একজন বৃদ্ধ লোক হঠাৎ পাহারার দল থেকে আলাদা হয়ে সেই মাথায় আর হাতে আগুনের কুণ্ডলী নিয়ে দৌড়ানো দেবীরূপী নারীকে দেখতে পায়। সে এসে সবাইকে বলে, আমি দেবীকে দেখেছি। আসলে সেই নারী কোনো দেবী নয়, এটি ছিল মন্দিরের পুরোহিতের স্ত্রী। প্রথাগত কারণে গ্রামবাসীর মঙ্গলের জন্যই মঙ্গলবার রাতে বংশ পরম্পরায় পাওয়া এক বিশেষ পূজার নিয়ম অনুসারে সে এভাবে সেজে পুরো গ্রামের রাস্তা দৌড়ে পার হতো। আর তখনই ড্যানিয়েলের চিৎকার শোনা যায়। সবাই দৌড়ে ড্যানিয়েলের কাছে যায়। গিয়ে দেখে দেয়ালে কিছু একটা লেখা রয়েছে। সেখানে লেখা ছিল, তোমাদের সবার এইডস হয়েছে। গুরু ড্যানিয়েলকে থাপ্পড় মারে। গুরু ভাবে যেহেতু এখানে ড্যানিয়েল একাই রয়েছে, সুতরাং এই লেখাটা ড্যানিয়েলই লিখেছে। কিন্তু ড্যানিয়েল বলে, আমি এটা লিখিনি, এমনকি আমি চিৎকারও করিনি। আমিও তোমাদের মতো চিৎকার শুনেই এখানে এসেছি। এটা শুনে সবাই বুঝতে পারে তাদের সবাইকে এখানে জড়ো করার জন্যই কেউ এই কাজটা করেছে। অন্যদিকে গ্রামের অন্য পাশে দেয়ালের সামনে দাঁড়িয়েছিল ডাক্তার। যখনই ডাক্তার দেয়ালে কিছু একটা লিখতে যাবে, তখন পেছন থেকে ইন্সপেক্টর মায়া তাকে দেখে ফেলে এবং বলে, তুমি তো অনেক ভালো অভিনয় করতে পারো। আসলে সেদিন রাতে ডাক্তার যে শৈলজাকে কুয়ার উপরে দেখেছে, এই কাহিনীটা সে সম্পূর্ণ বানিয়ে বলেছিল, যাতে লোকজন তাকে সন্দেহ না করে। আর পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায়, খুন করার আগে তাদের সবাইকেই অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছিল। আর এই গ্রামে ওই মেডিসিন ব্যবহার করার লাইসেন্স তো শুধু ডাক্তারের কাছেই ছিল। আর তখন থেকে ইন্সপেক্টর মায়ার সন্দেহ ডাক্তারের উপরেই ছিল, তাই সে সবাইকে রেখে শুধু ডাক্তারকেই ফলো করছিল। যখন ইন্সপেক্টর মায়া ডাক্তারকে ধরতে যায়, তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ডাক্তার সুযোগ বুঝে ইন্সপেক্টরের ঘাড়ে অজ্ঞান করার ইনজেকশন পুশ করে দেয়। জ্ঞান ফিরতে মায়া দেখে তার দুই হাত পেছনে বাঁধা। মায়া ডাক্তারকে বলে, তুমি এগুলো কেন করছো, কেন তুমি এতগুলো মানুষকে মারলে? ডাক্তার তখন বলে, শৈলজার জন্য। মায়া তখন ডাক্তারকে বলে, তুমি ওই বাজে মেয়েটার জন্য এতগুলো মানুষের জীবন নিলে, সে নিশ্চয়ই তোমাকেও খুশি করেছিল, তাই শৈলজার জন্য তোমার এত টান। ডাক্তার রেগে গিয়ে বলে, তুমি শুধু অর্ধেক কাহিনী জানো। তারপর ডাক্তার পুরো কাহিনীটা বলতে শুরু করে। শৈলজা মারা যাওয়ার আগে একদিন রাতে ডাক্তার যখন বাড়ি ফিরছিল, তখন রাস্তার পাশে সে শৈলজাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। সে তাকে উঠিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। আর শৈলজার জ্ঞান ফিরতেই হাত জোর করে সে ডাক্তারকে বলে, আমি আর বাঁচতে চাই না, কিন্তু মরার সাহসও করতে পারছি না, তাই আপনি আমাকে মরার একটা রাস্তা খুঁজে দিন। এরপর শৈলজা ডাক্তারকে সবকিছু খুলে বলে। ডাক্তার সব শুনে তাকে একটা শহরের মানসিক হাসপাতালে নিয়ে যায়। সব পরীক্ষা নিরীক্ষা করার পর মানসিক ডাক্তার বলে, আসলে শৈলজার একটা বড় অসুখ হয়েছে, যেটাকে মেডিকেল টার্মে হাইপার
সেক্সুয়াল ডিসঅর্ডার বলে। এই ধরনের রোগীরা নিজেদের সেক্সুয়াল ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। এটা একটা ভয়ানক রোগ। সে না চাইতেও তার শরীর উত্তেজিত হয়ে যায়, এমনকি এর ফলে একটি সাধারণ মেয়ের তুলনায় তার শরীরে 10 গুণ বেশি সেক্সুয়াল হরমোন নিঃসরণ হয়। এই ধরনের ডিসঅর্ডার অনেকগুলো কারণেই হতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে একা একা থাকা বা ছোটবেলায় কোনো বড় আঘাত কিংবা প্রেমে ব্যর্থ হওয়া। মানসিক ডাক্তার পরামর্শ দেয় যেন সবসময় শৈলজার সাথে একজন অভিভাবক থাকে। সব শুনে ডাক্তার শৈলজাকে তার সাথে নিজের বাড়িতে নিয়ে আসে। আসলে ডাক্তারের মেয়ে কিছুদিন আগেই মারা যায়, যার বয়সও ছিল শৈলজার মতোই। তাই শৈলজাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে। ডাক্তার বাড়িতে এনে তাকে নিজের মেয়ের মতোই সেবা যত্ন করতে থাকে। ডাক্তারের সেবায় শৈলজা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। আমরা আবার বর্তমানে চলে আসি, যেখানে দেখা যায় ফটোগ্রাফার ভাসু লাইট হাতে নিয়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। তখনই ভাসুর সামনে মাস্ক পরা সেই ছেলেটা চলে আসে, যাকে আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম একটা মৃতদেহ পোড়াতে। এখানে ভাসু আর সেই মাস্ক পরা ছেলেটার মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এক পর্যায়ে ভাসু সেই মাস্ক পরা ছেলেটার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু হঠাৎ করেই তার পাশ থেকে একটা ত্রিশূল নিয়ে মাস্ক পরা ছেলেটা ভাসুকেই মেরে ফেলে। ডাক্তার মায়াকে আবারও গল্প বলতে শুরু করে। সে বলে, আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছিলাম যে একটা মাস্ক পরা ছেলে শৈলজাকে ফলো করে। একদিন তাকে হাতে নাতে ধরে ফেলি এবং মাস্ক খুলতেই দেখি তার মুখের একটা পাশে কালো পোড়া দাগ। আসলে এটা ছিল শৈলজার ছোটবেলার বন্ধু রবি। মনে আছে সেই রবির কথা? সেই যে ঘরে আগুন ধরে গিয়েছিল, সবাই ভেবেছিল রবি আর রবির বাবা একসাথে পুড়ে মারা গিয়েছে। আসলে ছোটবেলায় শৈলজা একদিন রবির সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল, কিন্তু তখন রবি বাড়িতে ছিল না। আর এই সুযোগে রবির বাবা শৈলজাকে খাবার খেতে দিয়ে তাকে বাজেভাবে টাচ করতে শুরু করে। আর ঠিক সেই সময় রবি সেখানে চলে আসে। এই বাজে দৃশ্যটা রবি মোটেই সহ্য করতে পারে না, আর শৈলজা কান্না করতে করতে এসে রবিকে জড়িয়ে ধরে। রবি ওই দিন সারা রাত ঘুমাতে পারেনি। তার চোখের সামনে বারবার তার বাবার এই কুকর্মের দৃশ্য ভেসে উঠছিল। রবি বিষয়টা সহ্য করতে না পেরে ওই দিন রাতেই একটা সিদ্ধান্ত নেয়। সে একটা ভারী পাথর দিয়ে তার বাবার মাথায় আঘাত করতে করতে তাকে মেরে ফেলে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। তাই পুরো বাড়িতেই আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দিয়ে পালাবার সময় তার মুখেও খানিকটা আগুন লেগে যায়, আর তাই তার চেহারার একটা পাশ পুড়ে যায়। গ্রামের লোকজন এসে আগুন নেভাতে নেভাতে সবকিছু পুড়ে যায়। তারা ভাবে হয়তো আগুনে বাবা আর ছেলে একসাথে দুজনই পুড়ে ছাই হয়ে গেছে। রবিকে চিনতে পেরেই শৈলজা দৌড়ে গিয়ে রবিকে জড়িয়ে ধরে, আর রবি শৈলজাকে বলে, আমার বাবার কুকর্মের জন্য আমি এতদিন তোমার সামনে লজ্জায় আসতে পারিনি, কিন্তু আমি মন্দিরের পেছনে পড়ে থাকতাম। দেবীমাকে সবাই যে প্রসাদ দিত সেগুলো খেয়েই বেঁচে থাকতাম। আমি তোমাকে সবসময় দূর থেকেই দেখতাম। তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। শৈলজা তাকে বলে, আমি তোমার যোগ্য না, আমি নষ্ট হয়ে গেছি। রবি বলে, আমি সবটাই জানি, তারপরেও তোমাকে বিয়ে করতে চাই। ডাক্তারও তখন তাদের দুজনকে একসাথে এই গ্রাম ছেড়ে দূরে চলে যাওয়ার পরামর্শ দেয়। তবে তারা সিদ্ধান্ত নেয় তার আগে বিয়ে করবে। তাই ডাক্তার আর রবি বিয়ের বাজার করতে শহরে যায়। সেদিন ছিল মঙ্গলবার। তারা পরের দিন যখন ফিরে আসে তখন গ্রামের লোকজনের দৌড়াদৌড়ি করতে দেখে ডাক্তার জিজ্ঞেস করে, কি হয়েছে? গ্রামের লোকেরা তাকে বলে শৈলজা কুয়াতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ডাক্তার আর রবি দৌড়ে কুয়ার কাছে আসে। রবি দূর থেকে শৈলজাকে দেখতে থাকে। সবাই সেখান থেকে চলে গেলে ডাক্তার আর রবি সেখানে বসেই কান্না করতে থাকে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। ডাক্তারের কাছে এই কাহিনীটা শুনে মায়া স্তব্ধ হয়ে যায়। ডাক্তার তখন মায়াকে বলে, শৈলজা আত্মহত্যা করেনি, তাকে 6 জন মিলে হত্যা করেছে, আর তাদের মধ্যে এখনো পর্যন্ত 4 জনকে মেরেছি, আর এতক্ষণে হয়তো 5 নম্বর জনকেও রবি মেরে ফেলেছে। এখন শুধু একজন বাকি, তাকেও কিছুক্ষণের মধ্যেই মেরে ফেলবো। মূলত ভাসুকে ত্রিশূল দিয়ে রবি মেরেছিল, কারণ ভাসুও শৈলজার খুনের সাথে জড়িত ছিল। ইন্সপেক্টর মায়া ডাক্তারকে জিজ্ঞেস করে, শেষ ব্যক্তিটা তাহলে কে? ডাক্তার বলে, জমিদারের বউ শান্তি। যেটা শুনে ইন্সপেক্টর মায়ার চোখ কপালে উঠে যায়। আসলে শৈলজাকে যেদিন হত্যা করা হয়েছিল ওই দিন শৈলজাকে ধর্ষণ করার জন্য 3-4 জন লোক তার পিছু নিয়েছিল। শৈলজা নিজেকে বাঁচাতে একটা ঘরে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু সেখানে গিয়ে জানলা দিয়ে দেখতে পায় জমিদারের বউ শান্তি আর ভাসু অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। শৈলজা এটা দেখে সেখান থেকে পালানোর সময় তার পায়ে আঘাত পেয়ে চিৎকার করে ওঠে, আর শান্তি বুঝতে পেরে যায় যে শৈলজা তাদেরকে দেখে ফেলেছে। তাই জমিদার যেদিন শৈলজাকে গ্রাম থেকে বের করে দেয় সেদিন শান্তি আর ভাসু একসাথে পরিকল্পনা করে এই সুযোগটাকেই কাজে লাগায়। তারা শৈলজাকে মেরে ফেলে। আসলে জমিদারের বউ শান্তি ছিল অর্থলোভী, তাই সে জমিদারকে বিয়ে করেছিল, আর সে সবার সামনে ভালো সেজে থাকার অভিনয় করত, এজন্য বেশি বেশি পূজা পাঠ করত। আর এই কাহিনী যখন ডাক্তার মায়াকে বলছিল তখন বাইরে থেকে জমিদারও সবকিছু শুনে ফেলে। জমিদারও ডাক্তারকে সন্দেহ করেই এতদূর এসেছিল, কিন্তু তার বউয়ের ব্যাপারে এইসব কিছু জেনে সে প্রচন্ড রেগে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরতেই তার বউ তাকে জিজ্ঞেস করে, কিছু কি জানতে পারলে কে করেছে এইসব? তখন জমিদার রাগে তার বউয়ের গলা চেপে ধরে আর তাকে বলে, সবকিছু
জেনেও এখনো কেন অভিনয় করছিস। এরপর তাকে মারতে মারতে মেরেই ফেলে আর তাকে আগুনে পুড়িয়ে দেয়। গ্রামবাসীরা পরের দিন শান্তির মৃত্যুর কথা শুনতে পেয়ে সেখানে আসে, আর সেই সাথে ইন্সপেক্টর মায়াও সেখানে আসে। মায়া প্রকাশকে তার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে প্রশ্ন করে। জমিদার বলে তার স্ত্রী গ্রামের সকলের মঙ্গলের জন্যই নিজেকে বিসর্জন দিয়েছে। যদিও মায়া খুব সহজেই বুঝে ফেলে জমিদার নিজেই তার বউকে মেরেছে। অন্যদিকে শৈলজাকে হারিয়ে রবি নিজেও আর এই পৃথিবীতে বাঁচতে চায় না, তাই সে ওই একই কুয়াতে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর দেখা যায় একদিন ডাক্তার যখন জমিদারকে চিকিৎসা করছিল, জমিদার ডাক্তারকে জিজ্ঞেস করে, আমি সেদিন তোমার আর মায়ার সব কথা শুনে ফেলেছিলাম, তাই রাগে বাড়িতে এসে শান্তিকে নিজের হাতে পুড়িয়ে মেরেছি। ডাক্তার বলে, তাহলে আপনি সবকিছু জেনেও আপনার স্ত্রীকে এভাবে মহান বানালেন কেন? জমিদার বলে, আসলে গ্রামের সবাই শান্তিকে দেবীর মতো মানত, আর তাই সত্যিটা জানতে পারলে তারা মনে অনেক কষ্ট পেত, হয়তো ভালোর উপর থেকে তাদের বিশ্বাস হারিয়ে যেত। কিন্তু তুমি কিভাবে জানলে যে এই 6 জনই শৈলজাকে মেরেছিল? ডাক্তার তখন বলে, আমাকে এই সবকিছু পুলি বলেছে। আসলে পুলি অন্ধ না, সে অন্ধ হওয়ার ভান করত যাতে তার কাজ করা না লাগে, আর সবাই তাকে খেতে দেয়। আর সেদিন রাতে এই ঘটনার সময় পুলি ওই কুয়ার পাশে এক গাছের পেছনে বসে মদ খাচ্ছিল, আর সে এই 6 জনকে শৈলজাকে মেরে কুয়াতে ফেলে দিতে দেখে। আর সেদিন শৈলজার লাশ খুঁজে পাওয়ার পর রবিকে শৈলজার লাশের পাশে কাঁদতে দেখে পুলি আমাদের সামনে এসে সবকিছু খুলে বলে, আর তখন আমি আর রবি মিলে শৈলজার হত্যার প্রতিশোধ নেওয়ার প্ল্যান করি। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা? আজকের এই গল্পটা দেখার সময় আমি নিজেই অনেকবার অনেকগুলো অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি। কখনো মনে হচ্ছিল শৈলজা হয়তো আসলেই খারাপ মেয়ে, আবার কখনো মনে হচ্ছিল হয়তো এই সবকিছুর পেছনে জমিদারের কোনো হাত আছে। আমি তো অনেকবার কনফিউজ হয়ে গিয়েছি এই মুভিটা দেখতে গিয়ে। কিন্তু সব থেকে পছন্দের যে বিষয়টা ঘটেছে এই গল্পে, আমি জানি না আপনারা কেউ খেয়াল করেছেন কিনা, কিন্তু দুটো নিষ্পাপ ছেলে মেয়ে একদিন যেই কুয়া থেকে একটা প্রাণ বাঁচিয়েছিল, তাদের জীবনের সমাপ্তিটাও সেই একই কুয়াতেই হয়। হয়তো রবি আর শৈলজার নিষ্পাপ ভালোবাসার গভীরতাটাকে এই কুয়া নিজের করে পেতে চেয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে মুভিম্যানের সাথে অন্য কোনো গল্পে।